আজকে তোমাদের নদীর বিদ্রোহ পড়াবো। নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু জানার দরকার আছে তোমাদের। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা আধুনিক বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক। তিনি একজন, তাকে বলা যেতে পারে তিনি একজন শ্রেষ্ঠ জীবনশিল্পী, কারণ তার লেখার মধ্যে বাস্তব জীবনের খুব কঠিন রূপগুলোকে আমরা প্রত্যক্ষ করি। বাস্তব জীবনের জটিল মনস্তাত্ত্বিক যে দিকগুলো সেইগুলো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় খুব সুন্দরভাবে তুলে ধরেছেন লেখক। তার আসল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, কিন্তু সাহিত্য জগতে তিনি মানিক বন্দ্যোপাধ্যায় নামে বিখ্যাত। কারণ তিনি যখন প্রেসিডেন্সি কলেজে পড়েন তখন তার প্রথম গল্প প্রকাশিত হয়েছিল অতসীমামি 1928 সালে। তো সেই গল্পে যখন তিনি প্রথম গল্প লিখলেন তখন তিনি তার নিজের ডাক নাম দিয়ে গল্পটা প্রকাশ করেছিলেন, নিজের ডাক নামেতেই গল্পটা লিখেছিলেন এবং পরবর্তীকালে তিনি ওই ডাক নামই জনপ্রিয় হয়ে গেছিলেন। তার জীবন কিন্তু খুব দুঃখের ছিল, কারণ তিনি পড়াশোনা পুরোপুরি শেষ করেননি। পড়াশোনা শেষ করার আগেই সাহিত্য জগতে তিনি ঢুকে পড়েছিলেন, যার ফলে চরম দারিদ্র্য ছিল তার জীবনে। তবে তার যে সমস্ত বিখ্যাত গ্রন্থগুলো, তার মোট 35টা উপন্যাস। তার প্রথম উপন্যাস হচ্ছে জননী, আর শেষ উপন্যাস হচ্ছে মাসুল। আর এর মধ্যে তার বিখ্যাত যে উপন্যাসগুলো, তার মধ্যে একটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা, দ্বিতীয়ত হচ্ছে দিবারাত্রির কাব্য, অতসীমামি, ছোট গল্পের মধ্যে অতসীমামি, প্রাগৈতিহাসিক, সমুদ্রের সাপ, এগুলো হচ্ছে বিখ্যাত ছোট গল্প মানিক বন্দ্যোপাধ্যায়। আমরাও যে গল্পটা পড়ছি নদীর বিদ্রোহ, এটাও মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত ছোট গল্প। এখানে আমরা দেখতে পাবো একজন স্টেশন মাস্টার, তার কর্মজীবন এবং তার কর্মজীবনের থেকেও বেশি আমরা এই গল্পের মধ্যে দেখতে পাবো তার একটা অদ্ভুত ভালোবাসার দিক। সেই ভালোবাসাটা হচ্ছে নদীর প্রতি, যা খুব স্বাভাবিক নয়, সাধারণ মানুষের কাছে স্বাভাবিক নয়, কিন্তু আমাদের গল্পের যে চরিত্র নদের চাঁদ, তার কাছে খুবই স্বাভাবিক, এবং তার এই স্বাভাবিক ব্যাপারটাই অন্যদের কাছে অস্বাভাবিক ঠেকতে পারে। তো গল্পটা শুরু হচ্ছে এরকমভাবে যে নদের চাঁদ একজন স্টেশন মাস্টার, সে একটা প্যাসেঞ্জার ট্রেনকে রওনা করিয়ে দিয়ে বর্ষা বিধৌত নদীর রূপ দেখে বেরিয়ে পড়ল। এইভাবে গল্পটা শুরু হচ্ছে। তো দেখো, আমি পড়ছি। প্রথম স্তবকে তার স্টেশন মাস্টারের পরিচয়টা নিহিত রয়েছে। 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদের চাঁদ নূতন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চললাম হে। নূতন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল, আজ্ঞে হ্যাঁ। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে নদের চাঁদ তার দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করছে। প্যাসেঞ্জার আর মালগাড়ির গতি নিয়ন্ত্রণ করার তার দায়িত্ব। সেই স্টেশনে একজন নতুন সহকারীও তার আছে। নতুন সহকারী নদের চাঁদ যখন বললো যে আর বৃষ্টি হবে না, কি বলো, তখন তার সহকারী একবার জলময় পৃথিবীর দিকে চেয়ে বলল, আগে না, কারণ তার তো আর কিছু বলার নেই। নদের চাঁদ যখন বলছে যে আর বৃষ্টি হবে না, কি বলো, নতুন সহকারী যদি বলে যে হ্যাঁ বৃষ্টি হবে, তাতেও কিছু যায় আসে না নদের চাঁদের উদ্দেশ্যটা আমরা একটু পরেই বুঝতে পারবো যে উদ্দেশ্যটা কী জন্য কথাটা বলেছে। পরের পাতায় দেখো, নদের চাঁদ লাইন ধরিয়া 1 মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটতে লাগলো। 5 দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকেলের দিকে বর্ষণ থামিয়াছে। আজকে বিকেলের দিকে একটু বৃষ্টিটা থেমেছে, 5 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। 5 দিনই নদীকে তা দেখা হয় না। অর্থাৎ এই যে 5 দিন অবিরত বৃষ্টি হয়ে গেছে, এই 5 দিন নদের চাঁদ কিন্তু নদীকে দেখতে পায়নি। নদীর প্রতি নদীর চাঁদের একটা অসম্ভব ভালো লাগা আছে। নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করতে লাগলো যে নদীকে গিয়ে আজ কেমন দেখতে পাবো। আকাশে যেমন মেঘ করিয়া আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাইবে। তা হোক, বৃষ্টি হোক, কিন্তু নদীকে আজ নদের চাঁদ দেখবে। ব্রিজের এক পাশে আর চুপচাপ বসে কিছুক্ষণ নদীকে না দেখলে সে বাঁচিবে না। 5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়েছে। দুদিকে মাঠ ঘাট জলে ডুবে গিয়াছিল। রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণপুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল।
এখানে একটা প্রশ্ন হতে পারে যে নদের চাঁদ নদীকে দেখতে যাওয়ার আগে তার মানসিক অবস্থা কীরকম ছিল। তো এইটুকুর মধ্যেই যেটা লেখা আছে এটাই নদের চাঁদের মানসিক অবস্থা, যে 5 দিন ধরে সে নদীকে দেখতে পায়নি। তার মধ্যে একটা ছেলে মানুষই ঔৎসুক্য জেগেছিল, এবং সে যখন বাঁধের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তখন এপাশ ওপাশ দেখতে দেখতে যাচ্ছিল আর ভাবছিল যে জলে পুষ্ট, বর্ষার জলে পুষ্ট নদীকে তার কেমন দেখতে লাগবে আজকে। নদের চাঁদের বয়স কত এখানে উল্লেখ করা আছে, 30 বছর বয়সে নদের চাঁদের নদীর প্রতি নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। কেবল বয়সের জন্য নয়, ছোট হোক বা তুচ্ছ হোক, সে তো একটা স্টেশন মাস্টার, তার ঘাড়িতে একটা দায়িত্ব আছে। দিবারাত্রি মেল যাচ্ছে, প্যাসেঞ্জার যাচ্ছে, মালগাড়িগুলো তীব্র বেগে ছোটাছুটি করছে, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার দায়িত্ব তার। সেও তো তাদের একজন। নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে? কিন্তু নদের চাঁদ সবই বোঝে, নিজেকে কেবল বোঝাতে পারে না। নিজের এই পাগলামিতে যেন সে আনন্দই উপভোগ করে। তা অস্বাভাবিক হোক, নদীর প্রতি ভালোবাসাটা তার অস্বাভাবিক হোক, কিন্তু নদীকে যে সে প্রচণ্ড ভালোবাসে তার কিন্তু একটা কৈফিয়ত তার মনের মধ্যে তৈরি করা আছে। সেই কৈফিয়তটা কি না, তার নদীর ধারে জন্ম হয়েছে, নদীর ধারে তার জন্ম হয়েছে, নদীর ধারে সে মানুষ হয়েছে, চিরদিনই সে নদীকে ভালোবেসেছে, অর্থাৎ আজন্ম সে নদীর ধারেই লালিত পালিত হয়েছে। তাহলে যে আজন্ম নদীর ধারে লালিত পালিত হয়েছে তার তো নদীর প্রতি একটা স্বাভাবিক টান থাকবেই। তবে বয়সের সঙ্গে সঙ্গে সে টানটা ফিকে হয়ে আসে, যেটা নদের চাঁদের ক্ষেত্রে হয়নি। নদের চাঁদ যত বড় হয়েছে তত তার নদীর প্রতি টানটা যেন আরও গভীর হয়ে উঠেছে। দেশের নদীটা হয়তো এই নদীর মতো এত বড় ছিল না। নদের চাঁদের দেশে যে নদীটা ছিল সেই নদীটা হয়তো এখানকার যে নদীটা, যে নদীর দিকে সে আজকে হাঁটছে, সেই নদীটার মতো এত বড় ছিল না। কিন্তু শৈশবে, কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটোর হিসেব তো কেউ করে না। নদী 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 বড় কি ছোট তার হিসেব কিন্তু কেউ করে না। নদীর প্রতি ভালোবাসা, সেটা নদীর প্রতি ভালোবাসাতেই রয়ে যায়। দেশের সেই ক্ষীণ স্রোতা নির্জীব নদীটি তার কাছে কীরকম ছিল, যেন এক অসুস্থ দুর্বল আত্মীয়ের মতো, যার প্রতি সবসময় মানুষের একটা মায়া মমতা থাকে। যে অসুস্থ দুর্বল তার প্রতি একটা মানুষের মায়া থাকে, তো দেশের নদীটার প্রতিও নদের চাঁদের সেই রকমই মায়া। বড় হয়ে একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতধারাও যখন প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম করেছে, সেই দেখে সে প্রায় কেঁদে ফেলেছিল। তার দেশের নদীটা যখন খরার সময় একদম ক্ষীণ স্রোত হয়ে গিয়ে প্রায় শুকিয়ে যেতে বসেছিল, তখন সে নদীকে দেখে কেঁদে ফেলেছিল। যেমন মানুষ কখন কাঁদে না, তার কোনো প্রিয় কাছের আত্মীয় দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ভুগতে যখন মরে যাওয়ার উপক্রম হয়, তখন মানুষ যেরকম কাঁদে, সে শুকিয়ে যাওয়া নদীটাকে দেখেও নদের চাঁদ সেরকমই কেঁদেছিল। তো এ তো গেল তার মানে আগের জীবনের কথা, অর্থাৎ স্টেশন মাস্টার হয়ে এখানে আসার আগেকার কথা, ছোটোবেলাকার কথা। আবার গল্পে ফিরে আসছেন লেখক। ব্রিজের কাছাকাছি এসে প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল। এতক্ষণ যেটা বলা হচ্ছিল যে নদের চাঁদ ছোটো থেকে নদীর ধারে মানুষ হয়েছে, এটাকে বলা হয় ইংরেজিতে ফ্ল্যাশব্যাক, অর্থাৎ স্মৃতিচারণ করা। গল্পের মধ্যে স্মৃতিচারণাও আছে, আবার বর্তমানে ফিরে আসাও আছে। এটা ছোটো গল্পের একটা বৈশিষ্ট্য। ছোটো গল্পে মাঝে মাঝে ফ্ল্যাশব্যাকে ফিরে গিয়ে, অর্থাৎ পিছনে গিয়ে স্মৃতিচারণা করা হয়, তারপরে আবার বর্তমানে ফিরে আসা হয়। এখানে নদের চাঁদও সেটা করেছে। এটা কিন্তু ছোট গল্পের একটা সাংঘাতিক রকমের বৈশিষ্ট্য। ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়াটা সবসময় সহজ হয় না। ব্রিজের কাছাকাছি এসে প্রথমবার নদীকে দেখেই নদের চাঁদ চমকে গেল, স্তম্ভিত হয়ে গেল। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে এসে একটা চাঞ্চল্য দেখে গেছিল, যে নদী যেন অত্যন্ত চঞ্চল হয়ে উঠেছে। কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ, অর্থাৎ নদী পরিপূর্ণ হয়ে উঠছে, কানায় কানায় পূর্ণ হয়ে উঠছে, তার মধ্যে যে একটা আনন্দ, সেই আনন্দটাই যেন নদের চাঁদ নদীর মধ্যে দেখতে পেয়েছিল। কিন্তু আজ সেই আনন্দটা দেখতে পেল না নদের চাঁদ। আজ যেন নদী খেপিয়া গিয়েছে, আজকে যেন নদী খেপে গেছে, এত ভয়ঙ্কর বেগে সে নদী বয়ে চলেছে। গাঢ়তর পঙ্কির জল ফুলিয়া ফাঁপিয়া ফেনোচ্ছ্বাসিত হইয়া ছুটিয়া চলিয়াছে, মানে ফুলে ফেপে ফেনা হয়ে সে নদী ছুটে চলেছে। এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ খরস্রোতা নদীর কথা ভাবছিল।
আর 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন তার আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি অপরিচিত মনে হয়। পরের প্যারাগ্রাফে দেখো যে ব্রিজের মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্টের গাঁথা যে ধারক স্তম্ভগুলো থাকে, তার শেষ প্রান্তে গিয়ে নদীর চাঁদ বসে আছে, অর্থাৎ নিচেই নদী, আর রেল লাইন চলে যাচ্ছে উঁচু ব্রিজের ওপর দিয়ে। ব্রিজের যে ধারক স্তম্ভগুলো থাকে, যে পিলারগুলো থাকে, তার একদম শেষ প্রান্তে গিয়ে নদের চাঁদ বসেছে, এবং ওখানেই বসে সে প্রতিদিন নদীকে দেখে। আজও সে সেইখানেই গিয়ে বসলো। নদীর স্রোত ব্রিজের এই দিকের ধারক স্তম্ভগুলিতে বাধা পেয়ে ফেনিল আবর্ত রচনা করছে, অর্থাৎ একটা ঘূর্ণাবর্ত তৈরি করেছে। নদী ঘুরছে যেন জলটা, এত উঁচুতে জল উঠে এসেছে যে মনে হয় ইচ্ছা করলে বুঝি হাত বাড়িয়ে জল স্পর্শ করা যাবে, অর্থাৎ নদী এত ফুলে ফেপে উঠেছে। অত উঁচুতে ব্রিজের যে পিলারগুলো আছে সেখানেও যেন নদীর জল পৌঁছে যাচ্ছে, মনে হচ্ছে যেন হাত বাড়িয়েই নদের চাঁদ সে নদীকে স্পর্শ করতে পারে। তার খুব মজা লাগলো, নদের চাঁদ ভারী আমোদ বোধ হইতে লাগলো। পকেট খুঁজে পুরাতন একটি চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুঁড়ে দিল। পকেট থেকে একটা পুরনো চিঠি বার করে নদীর স্রোতের মধ্যে ছুঁড়ে দিল। কেন দিল? ওই চিঠিটা নদীর জলে ঘুরপাক খেতে খেতে কোথায় চলে যাবে, সেটা দেখে নদের চাঁদের খুব আনন্দ হবে। চোখের পলকে কোথায় যে অদৃশ্য হয়ে গেল চিঠিখানা। উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে আজ তার জীবন্ত মনে হচ্ছে। তার সঙ্গে খেলায় যোগ দিয়ে চিঠিখানা যেন তাড়াতাড়ি সে নদীটা লুকিয়ে ফেলল। দুদিন ধরে বাইরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলিয়ে নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে। চিঠিটা পকেটেই ছিল, মানে কয়েকদিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি তো বিরহী মনের সঙ্গী, তাই নদের চাঁদ তার স্ত্রীকে একটা চিঠি লিখেছিল, যে চিঠিটা 5 পৃষ্ঠাব্যাপী লিখেছিল। 5 পাতার চিঠি একটা, তার মধ্যে বিরহ, বেদনা, দুঃখ, আনন্দ সব কিছুই ছিল। সেই চিঠিটা নদের চাঁদ বার করলো। তার একটা অদম্য আকর্ষণ নদীর প্রতি, যে এই 5 দিন ধরে যে 5 পাতা ধরে যে চিঠিটা সে লিখেছে, সেটা সে তার কি মনে হতে লাগলো, সে নদীর জলে ছুঁড়ে ফেলে দেবে। একটু মমতা বোধ করলো চিঠিটার প্রতি, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাতে পারলো না। একটা পাতা ছিঁড়ে ছিঁড়ে দুমড়িয়ে মুচড়ে জলে ফেলতে লাগলো। জলে ফেলছে আর চিঠিটা জলে ফেনিল আবর্তে ঘুরে ঘুরে চলে যাচ্ছে। তারপর কিন্তু হঠাৎ করে বৃষ্টি নামলো। সে কি মুষলধারায় বর্ষণ। আমরা প্রথমেই দেখেছি নদের চাঁদ যখন বেরোচ্ছে আকাশ কিন্তু মেঘলা হয়েছিল, আকাশে মেঘ প্রচণ্ড জমেছিল। তা সত্ত্বেও বৃষ্টিটা একটু ধরেছিল বলে নদের চাঁদ বেরিয়ে পড়েছিল। নদের চাঁদ নদীর তীরে বসে থাকতে থাকতেই, ওই ব্রিজের উপরে বসে থাকতে থাকতেই প্রবল বর্ষণ শুরু হয়ে গেল। ঘণ্টা 3 বিশ্রাম করেছিল মেঘ, এবার যেন মেঘের নতুন শক্তি সঞ্চার হয়েছে। নদের চাঁদ বসে বসে ভিজতে লাগলো, উঠল না। নদী থেকে একটা অশ্রুতপূর্ব আওয়াজ আসছিল, যে আওয়াজটা আগে কখনো শুনতে পাওয়া যায়নি। অশ্রুতপূর্ব মানে আগে কখনো এরকম আওয়াজ সে শোনেনি। তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশে গেছে। নদী থেকে একটা অশ্রুতপূর্ব আওয়াজ আসছে, গুরুগম্ভীর, তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশে গেছে। এমন একটা সঙ্গত সৃষ্টি হয়েছে এই নদের চাঁদের মন থেকে কিন্তু ছেলে মানুষই আমোদটা আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। যে নদীকে দেখে নদের চাঁদের প্রচণ্ড ভালো লাগা, প্রচণ্ড ভালোবাসা, আজকের এই মুষলধারে বৃষ্টির পরে নদীর থেকে একটা আওয়াজ উঠে আসছে, আর সেই সঙ্গে মুষলধারা বৃষ্টির ঝমঝম শব্দ, নদের চাঁদের মন থেকে কিন্তু সেই আনন্দটা, আবেগটা, আমোদটা, মজাটা উড়ে যেতে লাগলো। তার পরিবর্তে কি জমতে লাগলো? ভয় জমতে লাগলো। তার মনে হতে লাগলো এই আওয়াজটা ভীষণ মধুর, ভয়ঙ্কর মধুর, যা ভয়ঙ্কর অথচ মধুর, তাকে যেন আবিষ্ট করে রেখে দিয়েছে। তার সর্বাঙ্গ অবশ হয়ে যেতে লাগলো, অবসন্ন হয়ে আসতে লাগলো শরীর, অর্থাৎ তার শরীরের একটা যেন কিছু একটা এমন কিছু একটা অনুভূতি হতে লাগলো, যাতে তার শরীর অবশ হয়ে যেতে লাগলো। শরীরে সে আর জোর পাচ্ছে না, ক্রমে ক্রমে, তবু সে উঠতে পারছে না, ওখানেই বসে আছে, বৃষ্টিতে ভিজছে। ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলিয়ে চারিদিক অন্ধকার হয়ে গেল। এমনিতেই যখন প্রবল বৃষ্টি হয় তখন তাড়াতাড়ি দিনের আলো নিভিয়ে যায়, তো এমনি
সেটার সঙ্গে আবার দিনের আলোটা শেষ হয়ে এসছে, সন্ধে হয়ে গেল, চারিদিক অন্ধকার। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমে আবার প্রবল বেগে বর্ষণ শুরু হয়ে গেল। ব্রিজের উপর দিয়ে একটা ট্রেন চলে যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে যেমন ঘুম ভেঙে যায়, সেরকম করে একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে যেন দিশেহারা করে দিল। তারপর সে অতি কষ্টে উঠে গেল। অর্থাৎ একটা ট্রেন চলে গেল বৃষ্টির মধ্যে, সেই আওয়াজে যেন নদের চাঁদের হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার মতো হলো। সে যে অবশ হয়ে নদীর শব্দ আর বৃষ্টি ঝমঝম শব্দ শুনছিল ভিজতে ভিজতে, সেই আচমকা অবশ ভাবটা যেন তার কেটে গেল। এবার কিন্তু তার ভয় করতে লাগলো, বড় ভয় করতে লাগলো নদের চাঁদের। হঠাৎ তার মনে হচ্ছে রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনদী জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ ধরে বসে থাকা তার উচিত হয়নি। এখন কিন্তু তার মনের মধ্যে একটা ভয় যে যে নদীকে ভালোবেসে সে এসেছিল, আজ যেন সেই নদী আর সেই নদী নেই, সে নদী যেন উন্মত্ত হয়ে গেছে, এবং তার যেন এইখানে বসে থাকাটাও এতক্ষণ ধরে উচিত হয়নি। হোক না ইট সুরকি চুন বালি সিমেন্ট পাথর লোহা লক্করে গড়া ব্রিজ, যে নদী এমনভাবে খেপে গেছে তাকে বিশ্বাস নেই। সে নদীও ব্রিজকে ভেঙে নিয়ে চলে যেতে পারে। আর জলের প্রচণ্ড শক্তি। অন্ধকারে সে অতি সাবধানে লাইন ধরে স্টেশনের দিকে হেঁটে হেঁটে ফিরতে লাগলো। নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পেরেছে। যে নদীকে সে এতদিন ভালোবেসেছে সেই নদী আজ বিদ্রোহিনী। কেন বিদ্রোহিনী? না, ওই যে বাঁধ দেওয়া হয়েছে তাকে, নদীর আপন ছন্দকে রুখে দেওয়ার জন্য মনুষ্যরচিত বাঁধ, এটা যেন নদীর কাছে অপমানজনক। তাই নদী আজ বিদ্রোহিনী হয়েছে সমস্ত কিছুকে ভেঙে চুরে তছনছ করে এগিয়ে যাওয়ার জন্য। ব্রিজটা ভাঙিয়া ভাসিয়ে নিয়ে দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করে সে স্বাভাবিক গতিতে বয়ে যাওয়ার পথ খুঁজে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু পারবে কি? নদের চাঁদের জানা নেই। পারলেও মানুষ কি তাকে রেহাই দেবে? আবার হয়তো বাঁধ তৈরি করবে। একবার যদি বাঁধ ভেঙে যায় আমরা আবার বাঁধ তৈরি করি। আজ যে ব্রিজ আর বাঁধ সে ভেঙে ফেলবে, কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়ে তুলবে। তারপরে গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশে সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হতে আর কতদিন লাগবে সেটাও নদের চাঁদের জানা নেই। স্টেশনের কাছে নূতন রং করা এই ব্রিজটার জন্য নদের চাঁদ এতদিন গর্ব অনুভব করেছে। আজ তার মনে হলো এই ব্রিজটার কী প্রয়োজন ছিল। বোধহয় এই ব্রিজটার কী প্রয়োজন ছিল এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই পিছন থেকে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল ছোট স্টেশনটির দিকে, যেখানে নদের চাঁদ 4 বছর ধরে স্টেশন মাস্টারি করিয়াছে এবং বন্দি নদীকে ভালোবাসিয়াছে। অর্থাৎ নদের চাঁদের জীবনের পরিসমাপ্তি এইভাবেই ঘটে গেল। যে ব্রিজটার কী প্রয়োজন ছিল বলে নদের চাঁদের মনে হলো, সেই ব্রিজ বরাবরই একটা ট্রেন এসে নদের চাঁদকে পিষে দিয়ে চলে গেল। এখানেই গল্পটা শেষ হয়ে গেছে। তো এই গল্পের যে কটা প্যারাগ্রাফ রয়েছে তা তোমরা কিছু কিছু ভাগ করে নিতে পারো এইভাবে। প্রথম হচ্ছে স্টেশন মাস্টার হিসেবে নদের চাঁদ, প্রথম দিকটা তোমরা পেয়ে যাচ্ছ। তারপরেই নদীর অবস্থান, স্টেশন থেকে কিছুটা দূরে নদীর অবস্থান। আচ্ছা, তারপরে হচ্ছে নদের চাঁদের নদীর প্রতি আকর্ষণ, এটা একটা অংশ। তারপর বৃষ্টি থেমে যাওয়ায় নদের চাঁদের একটা স্বস্তি যে সে নদীকে আবার দেখতে যেতে পারবে, এবং বৃষ্টি থামাতেই সে নদীকে দেখবার জন্য ছুটে বেরিয়ে চলে গেল। আচ্ছা, রেল লাইন বরাবর হাঁটতে হাঁটতে তার নদীর প্রতি ভাবনা, নদীর রূপ নিয়ে সে কল্পনা করেছে। ছোটবেলায় নদীকে সে কাছে পেয়েছে, নদীর প্রতি তার ভালোবাসার কারণ সে নিজের মনে মনেই খাড়া করেছে। নদীর সঙ্গে যে তার একটা আজন্ম লালিত সম্পর্ক, সেটাও নদের চাঁদ মনে মনে ব্যাখ্যা করেছে। তারপর সে ব্রিজে এসে ব্রিজে বসে বসে নদীকে যখন দেখলো, তখন তার নদীকে যেন পাগল পাড়া মনে হয়েছে, যে যে নদীকে সে এতকাল ভালোবেসেছে এ নদী যেন তার থেকে অনেকটাই আলাদা। তো ব্রিজে বসে সে নদীকে দেখতে দেখতে তার হঠাৎ নদীর সাথে খেলা করার ইচ্ছা জাগে। তারপর সে চিঠি ছুঁড়ে ছুঁড়ে খেলা করতে লাগে। এখানে দেখো একটা নিয়তির অমোঘ নির্দেশ কেমন, যে চিঠিটা সে বউকে পাঠাবে বলে লিখেছিল সেটা সে ছিঁড়ে ছিঁড়ে নদীর জলে ফেলে দিল। অর্থাৎ এখানে একটা ইঙ্গিত যে তার স্ত্রীর সঙ্গে তার আর কখনোই দেখা হবে না, যেটা আমরা গল্পের শেষে গিয়ে পাচ্ছি যে নদের চাঁদকে ট্রেনটা পিষে দিয়ে চলে গেল। তাহলে নদীর সাথে খেলা করা,
তারপরেই নদীর সাথে খেলা করার পরে হঠাৎ যখন বৃষ্টি চলে আসে, তখন সেই বৃষ্টিতে নদীর রূপকে নদীর চাঁদ যেন প্রত্যক্ষ করলো এমনভাবে, যেখানে আর ভালোবাসা নেই, সেখানে একটা ভয়ঙ্কর একটা গাম্ভীর্য, একটা ভয়, একটা অবসন্ন ভাব, একটা সর্বাঙ্গ অবশ হয়ে যাওয়ার অনুভূতি নদের চাঁদকে গ্রাস করলো। তারপরে কি আসছে না, নদের চাঁদের মনে হলো যে এতক্ষণ ধরে এখানে বসে থাকাটা বোধহয় তার উচিত হয়নি। তার মনে হলো যে ব্রিজটা ভেঙে যেতে পারে। ব্রিজটা ভেঙে গেলেই নদী আবার তার নিজের পথ করে নিতে চাইবে, কিন্তু পরক্ষণেই তার মনে হয়েছে যে আজকে ব্রিজ ভাঙলে মানুষ তো আবার সেই ব্রিজ গড়ে ফেলবে, তাহলে তো নদী, যে নদী আজ ফুলে ফেপে বয়ে চলেছে কানায় কানায় পূর্ণ হয়ে, সে তো আবার স্রোতস্বিনী হয়ে যাবে। আর শেষকালে হচ্ছে স্টেশনে এইসব চিন্তা করে সে যখন স্টেশনে ফিরছিল, তখন নদী তার নদীর সঙ্গে তার ভালোবাসার পরিসমাপ্তি ঘটলো এইভাবে না, পিছন থেকে একটা ডাউন 7 নম্বর প্যাসেঞ্জার ট্রেন এসে নদীর চাঁদকে পিছিয়ে দিয়ে চলে। তো এই পর্যন্তই তোমাদের গল্পটা আছে ছোট গল্পের মধ্যে। আমি তোমাদের যেরকম প্যারাগ্রাফ করে করে একটু একটু করে বলে দিলাম, তোমরা সেইভাবেই করবে। খুবই সহজ, ছোট প্রশ্ন করবে এবং 1 নম্বরের প্রশ্ন এমসিকিউ প্রশ্নগুলো করবে। বড় প্রশ্ন 2 আর 3 নম্বরের প্রশ্ন 2+1 থাকবে, অসুবিধা কিছু হবে না। আর ভালো করে গল্পটা খুঁটিয়ে পড়লে যে কোনো প্রশ্ন তোমরা লিখতে পারবে। আজকে ক্লাস এখানেই শেষ হলো।